অ্যানিমিয়া নিয়ে তো আমরা অনেক কথা বলেছি আগে, মানে রক্তাল্পতা নিয়ে। কিন্তু এরকম কি কোনো রোগ আছে যেটাতে হিমোগ্লোবিন বেশি থাকতে পারে? আপনারা খুব চমকে যাচ্ছেন না? হ্যাঁ, এরকম রোগ আছে যেটাতে হিমোগ্লোবিন বেড়ে যেতে পারে, সেটাকে পলিসাইথেমিয়া বলে। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আমি একজন ফিজিশিয়ান। আজকে আপনাদের সঙ্গে পলিসাইথেমিয়া নিয়ে কথা বলবো, যেক্ষেত্রে হিমোগ্লোবিন বেড়ে যায়। আমরা জানি যে পুরুষ মানুষদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা 13.5 টু 17.5 গ্রাম পার ডেসিলিটার, এবং মহিলাদের ক্ষেত্রে সেটা একটু কম, সেটা মোটামুটি 12 থেকে 15 গ্রাম পার ডেসিলিটার। কিন্তু আমরা ইন্ডিয়ান পার্সপেক্টিভে দেখি মহিলাদের হিমোগ্লোবিন মোটামুটি 10.5 টু 11.5 থাকলেই আমরা খুশি হয়ে যাই, কারণ অনেকগুলো কারণে মহিলাদের হিমোগ্লোবিন একটু কমের দিকে থাকে। কিন্তু মনে করুন কারো হিমোগ্লোবিন পুরুষ মানুষের ক্ষেত্রে 18 হয়তো ধরুন আপনি, বা 19, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এটাকে পলিসাইথেমিয়া বলে। এটা অনেকগুলো কারণে হয়। তার মধ্যে একটা খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন, খুব বেশি পরিমাণে আয়রন রিচ ফুড খাচ্ছেন অথবা আয়রন সাপ্লিমেন্ট খাচ্ছেন বহুদিন ধরে, অথবা তিনি স্মোক করেন, স্মোক করার জন্য রক্তে হিমোগ্লোবিন বেড়ে গেছে, অথবা হাই অল্টিটিউডে থাকেন পাহাড়ের উপরে, সেখানে অ্যাডাপ্টেশনের জন্য রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে গেছে, অথবা বোন ম্যারোর একটা অসুখ হয়েছে যেটার নাম পলিসাইথেমিয়া ভেরা। এটা এক ধরনের বোন ম্যারোর ক্যান্সারের মতো, যেক্ষেত্রে বেশি হিমোগ্লোবিন প্রোডাকশন হয়। এই যে বেশি হিমোগ্লোবিন হলো, এটা হলে কি অসুবিধা হবে? বেশি হিমোগ্লোবিন থাকলে আমাদের রক্তটা ঘন হয়ে যায়, তখন আমাদের মাথা ব্যথা করতে পারে, আমাদের উচ্চ রক্তচাপ হতে পারে, মাথা ঘুরতে পারে, মানে ডিজিনেস হতে পারে। বসে আছেন, উঠলেন, মাথাটা ঘুরে গেল। অথবা ব্লাড ক্লট হতে পারে, সেটা পায়ে হতে পারে, হার্টের মধ্যে আর্টারিতে হতে পারে, যেটাকে আমরা ইসকেমিক হার্ট ডিজিজ বা অ্যাকিউট করোনারি সিনড্রোম বলি, অথবা স্ট্রোক হতে পারে, ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজড হয়ে গিয়ে, মানে ব্রেনের আর্টারি বা ধমনির মধ্যে রক্তবাহর মধ্যে রক্ত জমাট বেঁধে গিয়ে সেটা হতে পারে। কি করে তাহলে আমরা বুঝবো যে কি কারণে হচ্ছে? হিস্ট্রি নেওয়া, যে সে স্মোক করে কিনা, বেশি পরিমাণে মাংস খায় কিনা, রেড মিট বা আয়রন সাপ্লিমেন্ট খাচ্ছে কিনা, বা ওজন বেশি, বা ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, বা পাহাড়ের উপরে থাকেন কিনা। কিন্তু এই পলিসাইথেমিয়া ভেরা, এই যে অসুখটার কথা বলছিলাম, এর একটা স্পেসিফিক জেনেটিক মিউটেশন আছে যেটার নাম জ্যাক2 মিউটেশন। এক্ষেত্রে এরকম বেশি হিমোগ্লোবিন প্রোডাকশন হয়, এবং বোন ম্যারো কিছু স্টাডি আছে, সেগুলো করে তার কারণটা জেনে ফেলতে হয়। এই যাদের এই পলিসাইথেমিয়া আছে, তাদের ক্ষেত্রে ব্লাড থিনার খেতে বলা হয়, এবং তাদের বলা হয় ব্লাড লেটিং করতে, মানে রক্তের কিছু একটা অংশ ফেলে দিতে বা দান করতে। তাতে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে। ইনিশিয়ালি হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখার জন্য কয়েক সপ্তাহ করা হতে পারে এই রকম রক্ত দান করা বা ব্লাড লেটিং, এই ব্যাপারটা, রক্ত ফেলে দেওয়ার ব্যাপারটা, সেটা ব্লাড ব্যাংকে হয়। বাড়িতে করতে যাবেন না, সেটা উল্টে বিপত্তি হবে। সেরকম করার কোনো দরকার নেই। কোনো ব্লাড ব্যাংকে গেলে সেটা করে দেয়, ডাক্তারবাবু প্রেসক্রিপশন লাগে। অথবা আপনাদের এই যে উইকলি হচ্ছিল, এটাকে কয়েকটা মাস পর পর করে রক্তে হিমোগ্লোবিনের মাত্রাকে ঠিক রাখতে হয়। এবং শরীরে ওজন বেশি থাকলে সেই শরীরের ওজনটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আবার কখনো কখনো ডিহাইড্রেশন হলে, শরীরে জল শূন্যতা বা জল অল্পতা তৈরি হলে, রক্ত ঘন হয়ে গিয়ে এরকম হিমোগ্লোবিন বেশি দেখাতে পারে। মনে করুন কোনো একদিন আপনি ব্লাড টেস্ট করালেন, তার আগের দুদিন জল আপনি কম খেয়েছেন, হিমোগ্লোবিনটা বেশি দেখালো, 17 দেখালো। সেটা হয়তো ঠিক নাও হতে পারে। আবার জল টল ঠিক পরিমাণে খেয়ে আপনি কিছুদিন বাদে রিপিট করে দেখলেন, না ওটা ঠিক আছে, 13.7 এলো বা 14.5 এলো, বা একটা উদাহরণ দিচ্ছি, এরকম এলো। তাহলে আপনার ভয় পাওয়ার অতটা কোনো কারণ নেই। যারা স্মোক করেন বা ধূমপান করেন, তাদের ব্লাডে অনেক কম অক্সিজেন থাকে, বহুদিন অবধি কম অক্সিজেন থাকে। এই কম অক্সিজেন থাকার জন্য তাদের কম্পেনসেটরি বডির একটা পরিপূরক কার্য হিসাবে হিমোগ্লোবিন প্রোডাকশন বেড়ে যায় রক্তে। বোন ম্যারো থেকে বেশি পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হয়। সুতরাং যারা স্মোক করেন তাদের এই পলিসাইথেমিয়া হওয়ার সম্ভাবনা বেশি। আবার কারো কিডনির সমস্যা আছে, বা কারো হার্টের কোনো অসুবিধা আছে, বা টিউমার আছে বডিতে, কোনো স্পেসিফিক কিছু টিউমারে এরকম পলিসাইথেমিয়া হতে পারে। কারো সিওপিডি আছে মনে করুন, এটা একটা ক্রনিক অসুখ, যেক্ষেত্রে ব্লাডে অক্সিজেন কম থাকে, তাদের ক্ষেত্রে এই হিমোগ্লোবিন বেশি থাকার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং হিমোগ্লোবিন বেশি থাকলেই যে পলিসাইথেমিয়া ভেরা হবে তার কোনো মানে নেই। তার অন্যান্য অনেকগুলো কারণ আপনারা জানতে পারছেন। পলিসাইথেমিয়া কি সেরে যায়? পলিসাইথেমিয়া সেরে যায় না,
কিন্তু পলিসাইথিমিয়া যে কারণগুলো হয়েছে সেগুলোকে কন্ট্রোল করলে কিছু কিছু পলিসাইথিমিয়া কন্ট্রোলে থাকে। যেমন স্মোকিং আপনি বন্ধ করলেন, আয়রন সাপ্লিমেন্ট খাওয়া বন্ধ করলেন, জল ভালো করে পান করলেন ইত্যাদি। কিন্তু পলিসাইথিমিয়া ভেরা, যেটা বোন ম্যারো থেকে বেশি পরিমাণ হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, একটু আগে আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম, সেটা সেরে যায় না। সেটা কিছু চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সুস্থ থাকতে হয় এবং কিছু ওষুধ আছে যেমন হাইড্রক্সি ইউরিয়া ইত্যাদি, সেগুলো খেলে হিমোগ্লোবিন প্রোডাকশনটা খানিকটা কমে। যাদের পলিসাইথেমিয়া আছে তাদের ওভার এক্সারসাইজ করতে বা ওভার এক্সারশন করতে না করা হয়, কারণ এটা বেশি চাপ পড়বে হার্টের উপরে, এমনিতেই অক্সিজেন কম যাচ্ছে। সেই জন্য মাইল্ড টু মডারেট এক্সারসাইজ চলতে পারে, কিন্তু খুব বেশি লাফানো ঝাঁপানো, খুব বেশি দৌড়ঝাঁপ করাটা ঠিক নয়। হিমোগ্লোবিনটা একবার নিয়ন্ত্রণে এলে তারপরে আপনি করতে পারেন হার্টের অবস্থা বুঝে। খাদ্যাভ্যাসকেই পরিবর্তন করবেন, নিজেকে হাইড্রেট করতে হবে ভালো করে। আয়রন আছে এরকম খাবার কম খেতে হবে, যেমন মাশরুম, যেমন ডুমুর, যেমন পালং শাক, যেমন আপেল পেয়ারা, যেমন লাল মাংস ইত্যাদি। মাইল্ড টু মডারেট এক্সারসাইজ করতে হবে, অ্যালকোহল এবং স্মোকিং বন্ধ করতে হবে এবং ফাইবার রিচ ফুড খেতে হবে। বিভিন্ন ধরনের শাকসবজি যেগুলো বললাম সেগুলো বাদ দিয়ে, ফলমূল, পেয়ারা, আপেল বাদ দিয়ে, এবং বীজ এবং বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আপনি খেতে পারেন। তাহলে কি হিমোগ্লোবিন একটু বেশি হলেই কি আমাদের ভয় পেয়ে যেতে হবে? তার কোনো মানে নেই। আপনার হিমোগ্লোবিন আপনি হয়তো দেখেন যে অন্য কারো হিমোগ্লোবিন 13.5, 14, 14.5 আছে। আপনার ক্ষেত্রে 15.5 বা 16 হলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার যদি এই যে কারণগুলোর জন্য হিমোগ্লোবিন বাড়ে এই ভিডিওর মাধ্যমে আপনি জানলেন, সেগুলো যদি থাকে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করুন। বাকিটা তো আমরা আছি। যদি কোনো ক্ষেত্রে অসুবিধা মনে হয়, আপনার কোনো রকম সিম্পটম থাকে, তাহলে ডাক্তারবাবুর কাছে যান। তিনি পরীক্ষা করে আপনাকে কিছু টেস্টের মাধ্যমে বলে দেবেন আপনাকে আর কিছু করতে হবে কিনা। এই মোটামুটি পলিসাইথেমিয়া নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। মোটামুটি সব প্রশ্নের উত্তরই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। এর পরেও যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম আরো অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো। নমস্কার, ভালো থাকবেন।